যেহেতু আমি ক্রিপ্টো নিয়ে কাজ করছি, বিভিন্ন মহলে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। সো আমি থিঙ্ক করলাম কেননা সব কিছুকেই একত্র করে একটা ভিডিও করে দেওয়া, বাংলাদেশের সবাই এটা সম্পর্কে উপকৃত হয় এবং এটা সম্পর্কে বুঝে। চলে আসি আজকের সেশন নিয়ে, হোয়াট ইজ ক্রিপ্টো, দ্য টেকনোলজি বিহাইন্ড এ কয়েন। সবার আগে ডিসক্লেমার, cryptocurrency is subject to market risk. You could earn money, you could lose money, so I request you to learn fundamentals before investing in it. Your profit and losses are totally upon you. We don't take any responsibility for any of your profit or losses. So content কি আমরা যে এখন শিখবো, কি শিখবো, সো সেটা একটু দেখি। First of all, শিখবো what is crypto, not cryptocurrency. What is crypto? How actually it works? What are those coins for? Practical and conclusion. So, what is crypto? অনেকেই বলতে পারে it is a cryptography. Yeah, right, but there is another terms. ক্রিপ্টোকারেন্সিতে ইউজ হয়। ক্রিপ্টো ইজ নাথিং বাট এ নেটওয়ার্ক ওভার দ্য ইন্টারনেট হুইচ ইজ ডিসেন্ট্রালাইজড। মানে ক্রিপ্টো বা ক্রিপ্টোকারেন্সি সেটা ডিফারেন্ট জিনিস, ক্রিপ্টো ডিফারেন্ট জিনিস, ক্রিপ্টো নেটওয়ার্ক ডিফারেন্ট জিনিস। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা আলোচনা করব না রাইট নাও, আমরা আলোচনা করব ক্রিপ্টো নিয়ে। সো ক্রিপ্টো কি? ক্রিপ্টো একটা নেটওয়ার্ক যেটা ইন্টারনেটের মধ্যেই চলে বা ইন্টারনেট দ্বারাই পরিচালিত হয় এবং ইন্টারনেটের মধ্যে একটি ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়েছে যেটা ডিসেন্ট্রালাইজ। এখন এটা বোঝার জন্য আমাদেরকে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ সম্পর্কে বুঝতে হবে, সেন্ট্রালাইজ নেটওয়ার্ক এবং ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক সম্পর্কে বুঝতে হবে। সো হোয়াট ইজ সেন্ট্রালাইজ নেটওয়ার্ক? Many of the largest technology companies in the world over the last 10 years have been technology platforms. This type of business model typically involves setting up an online exchange for buyer to interact with seller. The company then acts as a intermediary and charge a transaction fee. Example, Facebook, Instagram, Twitter platform to use to exchange content among each other. Transaction fees come from its ad. Uber, Lyft platform for user to buy transportation from amateur driver. Transaction fees come from the commission. Airbnb platform for user to buy hospitality service from other user. Transaction fees come from OPEC commission. So এখানে কি বোঝাচ্ছে? বিগত 10 বছর ধরে ওয়ার্ল্ডের মধ্যে বড় বড় যে কোম্পানিগুলা ক্রিয়েট হয়েছে সবগুলাই হচ্ছে টেকনোলজি কোম্পানি এবং এই টেকনোলজি কোম্পানিগুলা বিজনেস করছে ইন্টারনেটের মাধ্যমে এবং বিজনেসটা কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে, বায়ার এবং সেলারদের মধ্যে ইন্টারাকশন করাচ্ছে এবং ইন্টারাকশনের মাধ্যমে এই কোম্পানি অ্যাজ এ মিডলম্যান হিসেবে কাজ করছে এবং তারা ইনকাম করছে ট্রানজ্যাকশন ফি এর মাধ্যমে। এগেইন আমি আবার রিপিট করছি, বিগত 10 বছর ধরে ওয়ার্ল্ডের মধ্যে সব বিজনেসগুলি, বড় বড় বিজনেসগুলি ক্রিয়েট হয়েছে টেকনোলজি কোম্পানির মাধ্যমে এবং এই টেকনোলজি কোম্পানিগুলা বায়ার এবং সেলারদের মধ্যে অ্যাজ এ এক্সচেঞ্জ হিসাবে কাজ করছে এবং এই কোম্পানিগুলা তাদের রেভিনিউ জেনারেট করছে বায়ার এবং সেলারের মাধ্যমে। ইন্টারাকশন যে হচ্ছে এই ইন্টারাকশনটা করিয়ে থ্রু কমিশনস আর ট্রানজ্যাকশন ফি এর মাধ্যমে। কেমন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার একটা প্ল্যাটফর্ম যেখানে কন্টেন্টকে শেয়ার করা হয় একজন আরেকজনের কাছে। আমরা ভিডিও, আমরা ছবি একজন আরেকজনের কাছে শেয়ার করি, কিন্তু এই টেকনোলজি কোম্পানিটা তাদের রেভিনিউ জেনারেট করে যখন আমরা তো
ইউজ করছি ফ্রি। ফেসবুক ইউজ করে আমরা একজন আরেকজনের সঙ্গে কন্টেন্ট শেয়ার করছি, ছবি শেয়ার করছি, ভিডিও শেয়ার করছি, লেখা শেয়ার করছি, কিন্তু ফেসবুক আমাদেরকে অ্যাড দেখিয়ে থার্ড পার্টির কাছ থেকে সে রেভিনিউ কালেক্ট করছে। উবার এবং লিফট একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা ড্রাইভাররা ইউজ করে তাদের সার্ভিস ইউজারদের কাছ থেকে প্রোভাইড করার জন্য, এবং ইউজাররা এই ড্রাইভারদের সার্ভিসটা নেয় এবং মাঝখানে একটা কমিশন পেমেন্ট করে উবার এবং লিফটকে। এয়ারবিএনবি একটা প্ল্যাটফর্ম যেটা হসপিটালিটি সার্ভিস প্রোভাইড করে ইউজারদেরকে, মানে আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, সেখানে আপনি হোটেল কোথায় পাবেন, কোথায় থাকবেন, এই সার্ভিসটা প্রোভাইড করে এয়ারবিএনবি ওয়ার্ল্ডের মধ্যে, এবং এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য সে কমিশন নেয় যারা হোটেল করে তাদের কাছ থেকে, ইউজারদের কাছ থেকে। ক্লিয়ার? এবং এর মাধ্যমে তারা একটা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। এখন নিচে দেখেন সেন্ট্রালাইজ নেটওয়ার্কটা কিভাবে ওয়ার্ক করে। যেমন মাঝখানেরটা হচ্ছে, ধরেন আপনি যদি ফেসবুক ইউজ করেন, মাঝখানেরটা হচ্ছে ফেসবুকের সার্ভার এবং আপনারা হচ্ছেন ইউজার। বাম পাশের এগুলো হচ্ছে, ডান পাশের এগুলো হচ্ছে ইউজার। ইউজাররা ডিরেক্ট ফেসবুকের সার্ভারের মাধ্যমে তাদের সার্ভিস নিচ্ছে। উবাররাও ডিরেক্ট, উবারের যারা সার্ভিস নিচ্ছেন তারাও উবারের এরকম মাঝখানের সার্ভার উবার থাকে এবং সেই সার্ভারের মাধ্যমে তারা সার্ভিস নিচ্ছেন। ক্লিয়ার? হোয়াট ইজ সেন্ট্রালাইজড নেটওয়ার্ক? নাও decentralized network. Crypto networks are similar to platform companies, but rather than having a central owner that coordinate activity between user, they are decentralized systems that are coordinated by an underlying blockchain based crypto asset, i.e. the cryptocurrency. The currency acts as a incentive mechanism to ensure that all the stakeholders work towards the success of the network. মানে ক্রিপ্টো নেটওয়ার্কও সেম এই ডিজিটাল প্ল্যাটফর্মে বা টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে সার্ভিস প্রোভাইড করার জন্যই ক্রিয়েট হয়েছে, কিন্তু কোনো সেন্ট্রালাইজ বাডি বা মিডলম্যানের মাধ্যমে না হয়ে এটা ডিসেন্ট্রালাইজ মাধ্যমে হয়েছে। মানে আপনি যখন একটা সেন্ট্রালাইজ সার্ভার ইউজ করবেন, লাইক আপনি গুগলের সার্ভার ইউজ করেন, আপনি ফেসবুকের সার্ভিস ইউজ করেন, ফেসবুক যে কোনো সময় চাইলে আপনাকে ব্যান করে দিতে পারে, বা যদি কোনো কারণে, যেমন 16 অক্টোবর ফেসবুকের সার্ভার ডাউন ছিল 6 ঘন্টার জন্য, মানে কোনো কারণে ফেসবুকের যদি কোনো প্রবলেম হয় বা ওদের মেইন ডেটা সেন্টারে যদি কোনো প্রবলেম হয় বা ফেসবুক কোম্পানির যদি কোনো প্রবলেম হয়, টোটাল সার্ভিস ডাউন হয়ে যাবে। সেইটার পরিবর্তে সিস্টেমটা, নেটওয়ার্কটা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মেইনটেইন করেন। যেমন আমার বাসায় একটা কম্পিউটার আছে, আমি ফেসবুকের কিছু কন্টেন্ট আমার কম্পিউটারে রাখছি, মানে যেটা আমি ফেসবুকে, আমরা ইউজাররা যে কন্টেন্টগুলো ফেসবুকের সার্ভারে রাখি সেগুলো ফেসবুকের সার্ভারে না রেখে ডিসেন্ট্রালাইজ ওয়েতে ভাগ ভাগ করে মানুষের সার্ভারে, মানুষের কাছে চলে যায়। এবং যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে, সার্ভারের সার্ভিসগুলো প্রোভাইড করে, টেকনোলজি প্রোভাইড করে, সেই সমস্ত ব্যক্তিকে বলা হয় স্টেক হোল্ডার। তারা ডিরেক্ট ইউজারদের কাছ থেকে, স্টেক হোল্ডাররা ডিরেক্ট ইনসেন্টিভ পায়। লাইক দিস, নেটওয়ার্কের স্ট্রাকচারটাই ডিফারেন্ট। আচ্ছা, ডিসেন্ট্রালাইজ সম্পর্কে আরো ক্লিয়ার হবো আমরা প্র্যাকটিক্যাল যখন করব তখন। প্র্যাকটিক্যালের আগে একটু বুঝে নেই দুইটার মধ্যে সমস্যাটা কোথায়। যখন আপনি সেন্ট্রালাইজ কোনো অথরিটির মাধ্যমে কোনো সার্ভিস নিচ্ছেন, তখন সেন্ট্রালাইজ অথরিটি আপনারকে বেচতেছে বা আপনার যে টাকাটা আপনি তাকে পেমেন্ট করছেন সেটা সেন্ট্রালাইজ অথরিটির কাছে যাচ্ছে। এখন সেই সেন্ট্রালাইজ অথরিটি যেটা করতেছে, এমপ্লয়ি নিয়োগ করে এমপ্লয়িকে নির্দিষ্ট বেতনের মাধ্যমে তার কাজটা পরিচালনা করছে। বাট যখন একটা ডিসেন্ট্রালাইজ কমিউনিটি সেম সার্ভিসটা প্রোভাইড করছে, তখন আপনার যে সার্ভিস পেমেন্টটা, আপনি পেমেন্ট কোনো কোম্পানিকে করছেন না, ডিরেক্ট এই সার্ভিসটা যারা
প্রোভাইড করছে, যারা মিন্স যে সমস্ত ইন্ডিভিজুয়াল লাইক সেন্ট্রালাইজ কোম্পানির এমপ্লয়ি, কিন্তু এখানে ডিসেন্ট্রালাইজ এমপ্লয়ি যেমন অ্যাক্ট করে সেরকম ডিসেন্ট্রালাইজ কমিউনিটিতে এক একজন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করে, যে কোনো জায়গা থেকে সে চাইলে ওয়ার্ক করতে পারে, 1 মিনিটের জন্য করতে পারে, 1 ঘন্টার জন্য করতে পারে, সে চাইলে সারা জীবন করতে পারে, 2-6 মাসের জন্য করতে পারে। যতটুকু সময় সে কাজ করবে ঠিক ততটুকু সময়ের যতটুকু সার্ভিস সে প্রোভাইড করবে ঠিক ততটুকু সার্ভিসের ওই স্পেসিফিক পেমেন্টটা ওই ব্যক্তি রিসিভ করবে। ওকে, এখন কিছুক্ষণের মধ্যেই আপনার ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। চলে আসি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কি? স্টোরজে। স্টোরজে যদি আমরা এখন দেখি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এখানে কি হচ্ছে। চলুন। আচ্ছা, আমি প্রথমে আমার ব্রাউজার ওপেন করলাম। দেখেন এখানে কি লেখা আছে, স্টোরজে সিকিউর ইউর ক্লাউড স্টোরেজ ফর ডেভেলপার্স। ওকে, আমরা গুগল ইউজ করি এবং গুগল ড্রাইভ নামক একটা ফাংশন আছে যেটা ইউজ করি। গুগল ড্রাইভে আমরা কি করি, গুগল ড্রাইভের মধ্যে আমাদের যত ডেটা আছে সবগুলা ডেটা আমরা গুগল ড্রাইভের মধ্যে রাখতে পারি এবং ফ্রি 15 জিবির মতন আমরা জায়গা পাই এখানে আমাদের ডেটা রাখার জন্য। এখন কেন ইউজ করে, দেখা যায় যে আমার কম্পিউটারের ডেটা আমি এখানে না রেখে আমি গুগল ড্রাইভে ইউজ করতেছি, গুগল ড্রাইভে রাখছি। কারণ হচ্ছে কোনো সময় আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে বা আমার কম্পিউটার আমার সঙ্গে না থাকলে, আমি অন্য কোথাও গেলে সেখান থেকে জাস্ট ইন্টারনেট থাকলে আমার ডেটাগুলো আমি অ্যাক্সেস করতে পারি, রাইট? এখন কিন্তু গুগল ড্রাইভের একটা সমস্যা হচ্ছে আমার টোটাল ডেটার অথরিটি হচ্ছে গুগল নিজে। গুগল যদি যে কোনো সময় চায় সে আমাকে ব্যান করে দিতে পারে, আমার ডেটা সে ওখানে রাখতে পারে, নিয়ে নিজের কাছে রেখে আমাকে ব্যান করে দিতে পারে। আমার ডেটার মালিক কিন্তু আমি নই এবং গুগল যা খুশি তাই আমার ডেটার সঙ্গে করতে পারে। আই হ্যাভ নো অথরিটি অফ দ্যাট থিং। এখানে সিকিউরিটির একটা ইস্যু আছে। এখন চলে আসি, যেও সিমিলারলি ক্লাউডে বা ইন্টারনেটে আপনার ডেটা রাখার একটা প্ল্যাটফর্ম এবং এখানে আপনি ফ্রি 150 জিবি পর্যন্ত ডেটা রাখতে পারবেন। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তাহলে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ মানে আপনার ডেটাটা কোনো একজন অথরিটি, কোনো একটা গভর্নমেন্টের কাছে বা কোনো একটা কোম্পানির কাছে নাই। আমি আপনাদেরকে শো করাই। দেখেন এখানে আমি আমার কিছু ডেটা আপলোড করেছি। আপলোড করার ফলে এখানে দেখা যাচ্ছে আমার ড্রাইভগুলা, আমি যে ভিডিওগুলা করি সেটার আমি এখানে রাখি ইনস্টেড অফ গুগল। আচ্ছা, এখন আমি যদি একটা ভিডিওতে এখানে ক্লিক করি, একটা ফাইলে আমি যদি ক্লিক করি, হোয়াট আই কুড সি, আমি সেই ফাইলটা দেখতে পাচ্ছি। কিন্তু মজার বিষয় দেখেন, এখানে দেখাচ্ছে ফাইলটা কত এমবি এবং নিচে দেখেন ছোট্ট করে দেখাচ্ছে আমার এই একটা ফাইল 227.74 মেগাবাইটের 320 টুকরা হয়েছে অটোমেটিক্যালি, ভেঙে 320 টুকরা হয়ে নিচে দেখেন যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গায় এই ব্লু স্পটগুলোর মধ্যে যে সার্ভার আছে সেই ছোট ছোট ইউজারদের কাছে আমার এই 320 টুকরা ফাইল এখানে সংরক্ষিত আছে। মানে হলো যে কোনো সময় আমার এই স্টোরেজের যদি সার্ভার ডাউনও হয়ে যায়, আমি যে কোনো সময় চাইলে এই সমস্ত ইউজারদের কাছে, এই সমস্ত ইউজার সবাই তো আর একসাথে ডাউন হবে না, কেউ না কেউ অনলাইনে থাকবে, আমার ফাইল আমি নিতে পারবো এবং আমার ফাইলটা আমি রিট্রিভ করে নিতে পারবো। আই এম নট ডিপেন্ডেন্ট অন এ সিঙ্গেল স্টোরেজ অথরিটি। এখন এখানে একটা বিষয় আছে, টোটাল ফাইলটা কিন্তু সবার কাছে নাই। 320 টুকরা ফাইল ভেঙে 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 কারো কাছে 2 টুকরা, কারো কাছে 320 টুকরাই আছে। কিন্তু এই ফাইলটা যখন আমাকে অ্যাক্সেস করতে হবে, আমাকে একটা কি এর প্রয়োজন হয়, যে কি সিক্রেট কি এর মাধ্যমে আমরা এই ফাইলটাকে আবার অ্যাকুমুলেট করতে পারি। হ্যাঁ, দিস ইজ দ্য আন্ডারলাইং টেকনোলজি অফ স্টোরেজ। সো আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ার হোয়াট ইজ দ্য
ডিফারেন্স বিটুইন এ সেন্ট্রালাইজড কোম্পানি অ্যান্ড এ ডিসেন্ট্রালাইজড কোম্পানি। এখন সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ আমরা বুঝলাম, এখন আসি ক্রিপ্টো অ্যাসেট নিয়ে। এখন আপনারা বলবেন যে ভাইয়া সবই তো বুঝলাম, কিন্তু এর সাথে ক্রিপ্টো অ্যাসেটের রিলেশনটা কি? ওকে, নাও কাম টু দ্য মেইন পার্ট। আমি এসছি ক্রিপ্টো অ্যাসেটের মা বাপ বলা যায় কয়েন মার্কেট ক্যাপে। এখন কয়েন মার্কেট ক্যাপে এসে আমি একটু সার্চ দেই। কি সার্চ দিব? কিছুক্ষণ আগে নাম দেখেছি, স্টোর জে। আচ্ছা, এখানে আমি কি দেখতে পাচ্ছি? স্টোর জে নামক একটা ক্রিপ্টো অ্যাসেট আছে। এই অ্যাসেটটার আজকের মূল্য হচ্ছে 2.74 ইউএসডি। হ্যাঁ, মানে এখন দেখেন, এই যে এখানে আমরা দেখলাম যে আমার ফাইলটা, আমার স্পেসিফিক ফাইল, সেটা টুকরা টুকরা করে 320 জন মানুষ বা 320 জন ব্যক্তি এই আমার ফাইলটাকে রক্ষণাবেক্ষণ করছে বা তাদের কম্পিউটারে এটা রাখছে। এখন তাদের কম্পিউটারে ফাইলটা রাখতে গেলে তাদের তো একটা খরচ আছে। কেন সে আমার ফাইলটা তাদের কম্পিউটারে রাখবে বা রাখতে দিবে? রাইট? সে তার কম্পিউটার চালায় রাখবে বা তার ইন্টারনেট খরচ হবে, কেন করবে এটা? মানুষ তো কোনো ছাড়া, কোনো ইনসেন্টিভ ছাড়া এটা করেন না, রাইট? সো তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য স্টোর যে কয়েন ইউজ করা হয়। ডু ইউ ক্লিয়ার? যারা এই স্টোরেজের এই ফাইলগুলা সংরক্ষণ মানে রাখছে তাদের কম্পিউটারে, দে আর ওয়ার্কিং অ্যাজ এ স্টোর যে স্টেক হোল্ডার, নট মানে টোটাল এই স্টোর যে কোম্পানিটার একটা ডেভেলপার টিম আছে, কিন্তু কোনো মালিক নাই, কোনো সিঙ্গেল মালিক নাই। এই যে যারা ডেভেলপার টিম, তারাও যে ডেভেলপ করতেছে সফটওয়্যারগুলা, তাদেরকেও ইনসেন্টিভ দেওয়া হচ্ছে স্টোর যে কয়েনের মাধ্যমে, এবং যারা এই ডেটাগুলা রাখছে তাদের কম্পিউটারে, তাদেরকেও ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এই স্টোর যে কয়েনের মাধ্যমে। ইভেন আমার যখন এখানে 150 জিবি ডেটা ফুল হয়ে যাবে, এটা তো আমাকে ফ্রি দিয়েছে, 150 জিবি ডেটা যখন ফুল হয়ে যাবে, আমাকে তখন 150 জিবির উপরে সার্ভিস নিতে গেলে ডিফারেন্ট কিছু প্রিমিয়াম সার্ভিস আছে, সেগুলো যখন নিতে হবে এই সিস্টেমের কাছ থেকে, তখন আমাকে তাদেরকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, সো যখন আমি তাদেরকে পেমেন্ট করব, আমাকেও এই পেমেন্টটা আমি কোনো টাকা দিয়ে বা ডলার দিয়ে আমি করতে পারবো না। তখন আমাকে স্টোর যে কয়েনটা কিনতে হবে। স্টোর যে কয়েন কিনেই আমি ওনাদেরকে পেমেন্ট করব এই কোম্পানির পেমেন্ট সিস্টেমে, এবং এই আমার পেমেন্টগুলি যেগুলি যাবে, আমার যতটুকু প্রিমিয়াম সার্ভিস আমি ইউজ করছি, যে কম্পিউটার বা যে ব্যক্তি বা যে কম্পিউটারটা, যে নেটওয়ার্কটা আমার এই যতটুকু সার্ভিসের জন্য যে নেটওয়ার্কটা ইউজ হচ্ছে, যেমন এই যে 320টা কম্পিউটার নোড ইউজ হচ্ছে, আমি যদি এখানে পেমেন্ট সার্ভিসের অন্তর্ভুক্ত থাকতাম, আমি যদি $10 পেমেন্ট করতাম, এই $10 ভাগ হয়ে 320টা, মানে $10 সমান স্টোর যে আমি যদি তাদেরকে পেমেন্ট করতাম, এই $10 ভাগ হয়ে এই 320টা নোডের কাছে বা 320টা ব্যক্তির কাছে ওয়ালেটে ডিরেক্ট চলে যেত। সো আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ার যে হোয়াট ইজ ক্রিপ্টো, হোয়াট ইজ ক্রিপ্টো অ্যাসেট অ্যান্ড হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। মানে এখন যদি বলা হয় ক্রিপ্টোকারেন্সি কি, এই ক্রিপ্টো অ্যাসেটটাকে মেনটেন করার জন্য বা স্টোর যে কোম্পানিটা তৈরি হচ্ছে, এই স্টোর যে কোম্পানিটাকে চালানোর জন্য, স্টোর যে কোম্পানিটা সার্ভিস নেওয়ার জন্য, যে সার্ভিস যারা নিচ্ছেন তারা স্টোর যে নামক কারেন্সিটা ইউজ করছে স্টোর যে কোম্পানির সার্ভিস নেওয়ার জন্য, এবং যারা সার্ভিস প্রোভাইডার স্টোর যে থেকে সার্ভিস দিচ্ছে স্টোর যে হয়ে, তারাও পেমেন্টটা পাচ্ছে এই স্টোর যে কয়েনের মাধ্যমে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় স্টোর যে একটা কারেন্সি বা স্টোর যে ক্রিপ্টোকারেন্সি। সো ইন শর্ট আমরা বলতে পারি ক্রিপ্টো নেটওয়ার্কের মধ্যে যে ব্যক্তিরা সার্ভিস নিচ্ছেন এবং যে ব্যক্তিরা সার্ভিস দিচ্ছেন, তাদের সার্ভিসের ভ্যালু মূলত আদান প্রদান করা হয় ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার what is crypto, what is crypto network, what is cryptocurrency. Conclusion,
আমার মনে হয় না এরপরে আর কোনো কনক্লুশনের প্রয়োজন আছে। সো দ্যাটস ফর all today. If you like this content, please like us. Please press the subscribe buttons and the bell icon. It will help us to motivate to create content more like it. Thank you very much. Bye bye.